হ্যালো স্টুডেন্টস, স্মার্ট কমার্স স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের ক্লাস নম্বর 20-তে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওটিতে ক্লাস নম্বর 19-এ আমি তোমাদেরকে বলেছিলাম, যখন আমি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের ইন্ট্রোডাকশনটা তোমাদের সঙ্গে ডিসকাস করি, সেই সময় আমি বলেছিলাম যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের একটা ডাব্লিউবি অ্যাডাপ্টেড কোশ্চেন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব। তো সেই কথা রাখতে আজকের এই ভিডিওটি করা। তো আজকের এই ক্লাস নম্বর 20-তে আমি তোমাদের সঙ্গে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারটা ডিসকাস করার জন্য ফুল এক্সাইটেড আছি। আশা করছি তোমরাও একইভাবে নতুন টপিক শেখার জন্য একইভাবে আমার মতো এক্সাইটেড আছো। আর আমি পুরো ভিডিওটা জুড়ে চেষ্টা করব যাতে আমি তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে এবং খুব এনার্জেটিক ভাবে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করতে পারি প্রত্যেকটা জিনিসকে, যাতে তোমাদের ভবিষ্যতে আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয় না। তো তুমি আমি সকলেই যখন এত এক্সাইটেড নতুন টপিক শুরু করার জন্য, তো আর দেরি করে কি হবে, শুরু করা যাক। তো ভিডিওর ফার্স্ট পার্টে আমরা প্রথমেই জেনে নেব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের ইন্ট্রোডাকশনটা। আর আজকের এই ইন্ট্রোডাকশনটা একটু সংক্ষেপেই হবে, যেহেতু তোমরা সবাই জানো যে ক্লাস নম্বর 19-এ আমার এ টু জেড ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে। আর সেকেন্ড পার্টে আমি ডিসকাস করে নেব, যেটার জন্য আজকের এই ভিডিওটি করা, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের একটা মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউবি অ্যাডাপ্টেড কোশ্চেন, যেটা আমার বোর্ডে লেখা আছে, সেটাকে কিভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে এবং কিভাবে করলে তোমরা বেশি মার্কস তুলতে পারো, সমস্ত কিছু আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে পেরে যাবে। তো আজকের এই ভিডিওর ইন্ট্রোডাকশনটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা খুব ছোট্ট অ্যাডভাইস দিচ্ছি, এটা পারলে ফলো করো, দেখবে তোমরা ফিউচারে অবশ্যই উপকৃত হবে। তুমি যে কোনো অঙ্ক করতে যাও, যে কোনো অ্যাকাউন্টের করতে যাও, সেটা বিআরএস হোক, ক্যাশবুক হোক, ডেবুক হোক, যাই করো না কেন, তুমি যে কোনো অঙ্ক করার আগে ঠিক তার 2 মিনিট আগে একটু মাথার মধ্যে কনসেপ্টটাকে ঝালিয়ে নাও, তারপর তুমি অঙ্ক করো। তুমি দেখবে তুমি তোমার বেস্ট পসিবিলিটি দিয়ে তুমি অঙ্কটা করতে পারবে। এটা আমার পুরো বলতে পারো, এটা আমার পুরো বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বললাম যে যে কোনো অঙ্ক করতে যাও, কনসেপ্টটা একবার মাথার মধ্যে ঝালিয়ে নিয়ে তারপর অঙ্ক করো, দেখবে অবশ্যই তোমরা এটা উপকৃত হবে। আর তোমরা যারা যারা এখন থেকে শুধুমাত্র অঙ্ক করে যাচ্ছ আর কনসেপ্টটার কোনো ক্লিয়ার নেই, আমি তাদেরকে বলছি তোমরা খুব ভুল করছো। কারণ পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা বিকম এমকম এ যাবে, দেখবে এই যে আজকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, তোমরা কখনোই ভাববে না যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা 11-এই শেষ, সেটা কিন্তু কখনোই নয়। এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা বিকমেও থাকবে, এমকমেও থাকবে, শুধু একটু বিস্তারিত ভাবে আলোচনাটা থাকবে। সেই জন্যই বলছি ক্লাস 11 থেকেই পুরো কনসেপ্টটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করো, এটা তোমরা ফিউচারে অবশ্যই উপকৃত হবে। তো এটা আমার তোমাদের কাছে একটা অ্যাডভাইস ছিল, যদি পারো ফলো করবে, দেখবে অবশ্যই উপকৃত হবে। আজকের এই ভিডিও ইন্ট্রোডাকশনটা আমার কেন দেওয়া, এই কারণে, এর আগে আমার তো ইন্ট্রোডাকশনটা দেওয়াই ছিল, শুধু কেন আমি আবার ইন্ট্রোডাকশনটা আজকে ভিডিও অ্যাড করলাম, এর একটাই কারণ, সেটা হচ্ছে যে অঙ্ক করার আগে আমি চাই পুরো কনসেপ্টটা একবার তোমাদের মাথার মধ্যে একবার ঝালিয়ে নিতে। সেই জন্যই আজকের এই ভিডিওটি প্রথম পার্টে আমি ইন্ট্রোডাকশনটা রেখেছি। যাই হোক, তো প্রথমে আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা সম্পর্কে কিছু জেনে নেব, কিছু তথ্য আমরা, কিছু ইনফরমেশন আমরা জেনে নেব। তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা শুরু করার আগে আমি একটা শব্দ বলছি, এটা কোনোদিন শুনেছো কিনা বলো। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করার আগে নন প্রফিট সিকিং কনসার্ন বা নন ট্রেডিং কনসার্ন, এই শব্দগুলো আশা করছি তোমরা কোনোদিন শুনোনি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট শেখার আগে। তো এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু তোমরা জানো না এই শব্দগুলো কি। তো এই সমস্ত কি হয় প্রতিষ্ঠান ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা ফলো করে। আমি বলছি কি যে নন ট্রেডিং কনসার্ন, নন প্রফিট সিকিং কনসার্ন, এগুলো কি? নন প্রফিট সিকিং কনসার্ন হচ্ছে যে সকল প্রতিষ্ঠান লাভ অর্জনের জন্য খোলা হয় না, এবং যে সমস্ত প্রতিষ্ঠানের সেবা প্রদানের মাধ্যমে সমাজের কল্যাণ করাই একমাত্র উদ্দেশ্য, সেই সমস্ত প্রতিষ্ঠানকেই নন ট্রেডিং কনসার্ন বা নন প্রফিট সিকিং কনসার্ন বলা হয়। এবার আমি এক্সাম্পলটা দিচ্ছি, তাহলেই দেখবে বুঝতে পেরে যাবে যে আমি কি ব্যাপারে কথা বলছি, কেন এরকম বললাম, যে তোমাদের সঙ্গে তোমাদের এটা বাস্তব অভিজ্ঞতা আছে এই প্রতিষ্ঠানগুলোর সাথে। তোমরা স্কুল কলেজ জানো নিশ্চিত, এদের সাথে অভিজ্ঞতাও আছে। হসপিটাল, এদের সাথে নিশ্চিতভাবে তোমাদের অভিজ্ঞতাটা আছে। সে কারণেই আমি বললাম যে এগুলো হয়তো তোমাদের সাথে অভিজ্ঞতা আছে, কিন্তু তোমরা জানো না শব্দগুলো। তো কোনো একটা স্কুল বা হসপিটাল এগুলো কেন খোলা হয়? নিশ্চিতভাবে কোনো লাভ অর্জনের জন্য নয়, সমাজের সেবা প্রদানের মাধ্যমে সমাজের কল্যাণ করার জন্য এই সমস্ত কারবারি প্রতিষ্ঠান খোলা হয়। তো যে সমস্ত কারবারি প্রতিষ্ঠানের লাভ অর্জন করা একমাত্র উদ্দেশ্য নয়, এগুলো পারলে তোমরা একটু নোট ডাউন করে নেবে, এবং সমাজের সেবা প্রদানের মাধ্যমে সমাজের কল্যাণ করা একমাত্র উদ্দেশ্য, সেই সমস্ত কারবারি প্রতিষ্ঠান ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা মেনটেন করে, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নন প্রফিট সিকিং কনসার্ন বলা হয়। এবার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট।
এটা কেন বললাম আমি? কারণ ইনকাম মানে আমরা সবাই জানি যে ইনকাম মানে কোনো একটা রিসিভ হচ্ছে, আর এক্সপেন্ডিচার মানে এক্সপেন্সেস হচ্ছে। তো এক্সপেন্সেস আর ইনকাম একটা অ্যাকাউন্টই থাকে, বাকি দুটো অ্যাকাউন্টে থাকে না, মানে পার্সোনাল আর রিয়েল অ্যাকাউন্টে থাকে না, একমাত্র নমিনাল অ্যাকাউন্টেই থাকে। তার মানে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা আমার একটা নমিনাল অ্যাকাউন্ট, এটা আমার এর আগের ভিডিওটিতেও ডিসকাস করা আছে। আর এতদিন যে ক্যাশবুক ডেবুক শিখে এসেছো সেইগুলো থেকে কিন্তু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট একেবারেই আলাদা। এই জায়গা থেকে আলাদা যে ক্যাশবুক ডেবুক গুলো সেই সমস্ত প্রতিষ্ঠান কনসার্ন মেনটেন করে যাদের প্রফিট অর্জন করাই একমাত্র উদ্দেশ্য, মানে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানরা ক্যাশবুক ডেবুক গুলো মেনটেন করে। আর ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কিন্তু সেটা নয়, এগুলো অমুনাফাভোগী প্রতিষ্ঠান কিন্তু মেনটেন করে, এই দুটোকে কিন্তু গোলাবে না কখনোই। তো এর আগে তোমরা যারা যারা ফাইনাল অ্যাকাউন্ট শিখেছো তারা নিশ্চিতভাবেই জানো যে প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর লাস্টে ব্যালেন্স শিট কাটতে হয়। এটা মুনাফাভোগী প্রতিষ্ঠানরা এই ফাইনাল অ্যাকাউন্ট করার সময় এই তিনটে অ্যাকাউন্ট মেনটেন করে। ফিনান্সিয়াল রেজাল্ট আর ফিনান্সিয়াল কন্ডিশন এই দুটোকে জানার জন্য মুনাফাভোগী প্রতিষ্ঠানরা ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করে, নিশ্চিতভাবেই জানো যারা যারা শিখে গেছো এখনো অব্দি ফাইনাল অ্যাকাউন্টটা, তো তারা এই তিনটে অ্যাকাউন্ট মেনটেন করে। আর অমুনাফাভোগী প্রতিষ্ঠানরা ফিনান্সিয়াল কন্ডিশন এবং ফিনান্সিয়াল রেজাল্ট জানার জন্য কি কি করে, ট্রেডিং অ্যাকাউন্টের জায়গায় রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে, প্রফিট অ্যান্ড লসের জায়গায় ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা মেনটেন করে, আর ব্যালেন্স শিট সবাই মেনটেন করে। এই জিনিসটা আশা করছি ক্লিয়ার হলো। তো সেই জন্যই এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটাকে প্রফিট অ্যান্ড লসের অনুরূপ বলা যেতে পারে, যেহেতু অমুনাফাভোগী প্রতিষ্ঠানরা প্রফিট অ্যান্ড লসের জায়গায় ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা মেনটেন করে। কিন্তু এই যে বললাম যে অমুনাফাভোগী প্রতিষ্ঠানরা ট্রেডিং অ্যাকাউন্টের জায়গায় রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টটা মেনটেন করে, এই দুটো কিন্তু অনুরূপ নয়। রিসিপ অ্যান্ড পেমেন্টটা কিরকম হয়? রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে, তোমরা পরে বুঝতে পারবে যখন তোমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে যাবে, দেখবে একটা রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের ছক দেয়া থাকবে, যেমন এটা আমার এখানে দেয়া আছে, পরে আমি বলছি। তো এই রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টটা ট্রেডিং কোম্পানি মানে ট্রেডিং কনসার্ন যারা হয় তারা যেমন ক্যাশবুক মেনটেন করে, অমুনাফাভোগী প্রতিষ্ঠানরা ক্যাশবুকের পরিবর্তে বা ক্যাশবুকের অনুরূপে রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে। এখানে ট্রেডিং অ্যাকাউন্টের কোনো জায়গা নেই, শুধু তার পরিবর্তে রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে। তো এইটুকু জায়গা থেকে আমরা এটাই শিখলাম যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লসের অনুরূপ, আর রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশবুকের অনুরূপ। আর অমুনাফাভোগী প্রতিষ্ঠান বা নন প্রফিট সিকিং কনসার্ন ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করার জন্য রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট প্রস্তুত করে। এই পোর্শনটা থেকে তোমরা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট তথ্য তোমরা পেলে, খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা পেলে, এটা জানি না তোমরা কতজন জানতে। তো এবার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আমরা কি ধরনের লেনদেনগুলোকে বসাতে পারবো, মানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের লেনদেনগুলো কি রকম হবে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে সেই সমস্ত লেনদেনগুলোই বসবে যেগুলো রেভিনিউ ট্রানজাকশন হবে। এই রেভিনিউ ট্রানজাকশন বলতে আমরা কি বুঝি? যে সমস্ত লেনদেনগুলো দৈনন্দিন ব্যবসা পরিচালনা করতে গিয়ে হয়ে থাকে এবং যে সমস্ত লেনদেনের ফলাফল বিজনেসে স্বল্পকালের জন্য থাকে, সেই সমস্ত ট্রানজাকশনসকে রেভিনিউ ট্রানজাকশন বলা হয়। এই রেভিনিউ ট্রানজাকশনসকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে রেভিনিউ ইনকাম। রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে আমরা কি বুঝি? যে সমস্ত ব্যয়গুলো দৈনন্দিন ব্যবসা পরিচালনা করতে গিয়ে হয়ে থাকে এবং যে সমস্ত ব্যয়ের ফলাফলগুলো ব্যবসায় স্বল্পকালের জন্য থাকে, সেই সমস্ত ব্যয়গুলোকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলছি। আমি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। ধরো সাপোজ কোম্পানি কোনো একটা নিউজ পেপার কিনেছে, নিউজ পেপারে দৈনন্দিন ভিত্তিতে খরচ হয়, মানে বলতে পারো এটাকে ব্যবসা চলাকালীন এটা খরচা হচ্ছে। কিন্তু একটা নিউজ পেপার কিনলে কি তোমার ফলাফলটা কি সারা জীবন ধরে চলবে? কিন্তু তুমি একটা অ্যাসেট কেনো, কোনো একটা বিল্ডিং কেনো, কোনো একটা মেশিনারি কেনো, এগুলো কিন্তু ফলাফল কিন্তু সারা জীবন ধরে চলবে, সারা জীবন না চললেও বহুকাল ধরে, দীর্ঘকাল ধরে চলবে। তো যে সমস্ত ব্যয়গুলো ব্যবসায় স্বল্পকালের জন্য থাকবে সেই সমস্ত ব্যয়গুলোকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। কাউকে স্যালারি দিলে, কাউকে ওয়েজেস দিলে, এগুলো সব রেভিনিউ এক্সপেন্ডিচার। তো রেভিনিউ ইনকামও একই রকম, যে সমস্ত ইনকামের ফলাফল ব্যবসায় স্বল্পকালের জন্য থাকে এবং যে সমস্ত ইনকাম ব্যবসা চলাকালীন হয় সেই সমস্ত ইনকামকে রেভিনিউ ইনকাম বলা হয়। একটু আগে যে আমি বললাম যে কোনো যদি নিউজ পেপার কেনা হয় সেটা যেমন রেভিনিউ এক্সপেন্ডিচার হতে পারে, সেই নিউজ পেপার, পুরোনো নিউজ পেপার যদি বিক্রি করা হয় এটাও একইভাবে রেভিনিউ ইনকাম হতে পারে। আবার ধরো যে কারো থেকে কিছু কমিশন পেয়েছে বা কিছু ব্যাংকের ইন্টারেস্ট পেয়েছে, এইগুলো কি
এগুলো কি কখনো দীর্ঘকালের জন্য থাকে, মানে দীর্ঘকালের জন্য ব্যবসায় নিযুক্ত থাকে তা তো নয়। কিন্তু তুমি যদি একটা বিল্ডিং কেনো, একটা কোনো অ্যাসেট কেনো, সেগুলো কি হয় দীর্ঘকাল কোম্পানিতে চলতে থাকে। তো রেভিনিউ এক্সপেন্ডিচার তোমরা সবসময় এটা খেয়াল রাখবে, বা রেভিনিউ ইনকাম কখনোই কোনো অ্যাসেট কেনা বা বিক্রি করা এগুলো কিন্তু কখনোই রেভিনিউ ট্রানজাকশন হতে পারে না, এবং এই কেনা বা বিক্রি এগুলো কখনোই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আসবে না। আর এই যে কেনা বিক্রি করা এগুলো সমস্ত কিছু ব্যালেন্স শিটে যাবে। আশা করছি পুরো কনসেপ্টটা তোমরা তোমাদের মাইন্ডে সেট করে নিয়েছো। এবার একটু অঙ্ক করে নাও, দেখবে পুরো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এর আগেই বললাম আমি যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করার জন্য একটা আমার বোর্ডে ডাব্লিউবি অ্যাডাপ্টেড কোশ্চেন লেখা আছে, এবং সেটা কি আমি সলভ করে দেখাবো। তো এবার আমি সেটাই করব। আগে তোমরা ঘরটাকে একটু দেখে নাও, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ঘর। এখানে আমি দেখতে পাচ্ছ যে একটা এক্সপেন্ডিচার করেছি, আর সেটা কোন দিকে, ডেবিট দিকে করেছি। তার কারণ একটাই, আমি আগেও বললাম যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট। তো সবসময় এক্সপেন্ডিচার বা এক্সপেন্সেস দিকটা ডেবিট হওয়াটাই স্বাভাবিক, এটা নিশ্চিতভাবেই জানো। আর একইভাবে এই যে ইনকাম এদিকে আছে, ইনকাম, তো ইনকাম হলো এটা যেহেতু নমিনাল অ্যাকাউন্ট, আর আমরা সবাই জানি যে নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলটা, অল এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট এন্ড অল গেইনস এন্ড ইনকামস আর ক্রেডিট। তো সেই জন্য ইনকামটা ক্রেডিট দিকে হচ্ছে, এটা নিশ্চিতভাবে সবাই বুঝতে পারলে। আর এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মাথায় দেখো লেখা আছে ইন দা বুকস অফ ডট 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 ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দা ইয়ার এন্ডেড। আর ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা যেহেতু দৈনন্দিন ভিত্তিতে হয় না, মানে সারা বছর ধরে ক্যালকুলেশন করা হয় না, সেই জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ঘরেতে কোনো ডেটের ঘর নেই। ফর দা ইয়ার এন্ডেড যে করা আছে, কোনো অ্যাকাউন্টিং ইয়ারের শেষের তারিখটা বসে যাবে। 1/4/16 থেকে 31/3/17 পর্যন্ত যদি কোনো অ্যাকাউন্টিং ইয়ার হয়, তো শেষের তারিখ 31/3/17টা ফর দা ইয়ার এন্ডেড এখানে বসে যাবে। এটা যেহেতু কোনো অ্যাকাউন্টিং ইয়ারের শেষের তারিখ ক্যালকুলেশন করা হয় ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা কিসের জন্য, ফিনান্সিয়াল রেজাল্টটা জানার জন্য। কোনো নন প্রফিট সিকিং কনসার্নের কত ফিনান্সিয়াল রেজাল্ট হচ্ছে সেটা জানার জন্য আমার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা ক্যালকুলেশন করা হয়। এবার এই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা যে এখানে আমি রিসিভ এন্ড পেমেন্টের একটা অ্যাকাউন্ট করেছি। এটা তোমরা পরীক্ষার সময় বা যখন প্রবলেম করবে বইয়েতে রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের একটা ছক দেওয়া থাকবে, আর তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে যেটা হয়তো কোনো আগের বছরের পরের বছরের লেনদেনের সাথে ক্যালকুলেট করা আছে, সেটাকে তোমার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ক্যালকুলেশনটা করতে হবে। তো রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্টটা দেওয়া আছে ফর দা ইয়ার এন্ডিং। তো ফাইনাল অ্যাকাউন্ট তোমরা নিশ্চিতভাবে সবাই জানো যে ফাইনাল অ্যাকাউন্ট বছরের সবসময় শেষের তারিখই করা হয়। তো নন প্রফিট সিকিং কনসার্নেও একইভাবে কোনো এর ব্যতিক্রম নয়, অর্থাৎ অমুনাফাভোগী প্রতিষ্ঠানের ব্যতিক্রম নয়। এই জন্য এই প্রফিট অ্যান্ড লস, এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার বা রিসিভ এন্ড পেমেন্ট যাই করুক না কেন, সবসময় বছরের শেষের তারিখই করে। আর এর আগে তো আমি তোমাদেরকে বললামই যে এই যে রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্টটা, এটা একটা ট্রেডিং অ্যাকাউন্টের জায়গাতে এটা বসে। তো এটা দেয়াই থাকবে তোমাদেরকে, এখান থেকে তোমার তথ্য নিয়ে এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে বসাতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে এদিকে রিসিভ অ্যাকাউন্ট আর পেমেন্ট অ্যাকাউন্ট। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট, এটা তোমাদের ক্ষেত্রে অনেকই সহজ হবে, কারণ তোমরা এটা আগেই শিখেছো। রিসিভ মানে কি, এটা অবশ্যই একটা রিয়েল অ্যাকাউন্ট। আর রিয়েল অ্যাকাউন্টের ফর্মুলা আমরা সবাই জানি, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। সেই জন্যই দেখতে পাচ্ছ রিসিভটা ডেবিটে আছে আর পেমেন্টটা ক্রেডিটে আছে। এটা আমি বলছি, তোমাদের মধ্যে ম্যাক্সিমামরা এগুলো হয়তো জানতে না যে রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট একটা রিয়েল অ্যাকাউন্ট, আবার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার একটা নমিনাল অ্যাকাউন্ট। দেখো এই দুটো কিন্তু একেবারেই আলাদা। এটা ডেবিট দিকে দেখো রিসিভ হয়েছে, আর যখন এই রিসিভটাকে আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ট্রান্সফার করব, সেটা ক্রেডিট দিকে হয়ে যাবে, যেহেতু দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট বলে। আশা করছি জিনিসগুলো বুঝতে পারছো। তো রিসিভ এন্ড পেমেন্টের ডেবিট দিকে সবসময় রিসিভ গুলো লেখা আছে, আর ক্রেডিট দিকে পেমেন্ট গুলো লেখা আছে। এর একটাই কারণ, রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট একটা রিয়েল অ্যাকাউন্ট, সেই জন্যই এর পেমেন্টটা ক্রেডিট করা আছে আর ডেবিট দিকে করা আছে সমস্ত ইনকাম গুলো। তো এই ইনকাম গুলো কি আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এবার সেটাই দেখো কিভাবে আমি করি। আর যেহেতু রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের রিসিভটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ইনকামে একবারে ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যাবে, সেই জন্য এখানে বেশি কনফিউজ হওয়া দরকার নেই। মানে কোন ট্রানজাকশনসটা ইনকামে হবে, কোন ট্রানজাকশনসটা এক্সপেন্ডিচারে হবে, এগুলো বেশি কনফিউজ তোমরা হবে না। এখানে যেগুলো রিসিভ দিকে যেগুলো আছে, রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের রিসিভ দিকে বা ডেবিট দিকে যেগুলো আছে, সেইগুলো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ক্রেডিটে পরপর বসে যাবে। তো ফার্স্টে আর একটা কথা, যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কখনো টু ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি এগুলো কিন্তু কখনো বসে না। সেই জন্য এই ফার্স্ট এন্ট্রিটা আমরা কিন্তু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো না। এই যে টু ব্যালেন্স বিডি বলে রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে যেটা আছে, এটাকে আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো না। এই কারণে
কারণ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কখনোই ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি এগুলো কখনো হয় না। তো ব্যালেন্স বিডির পর যে লেনদেনটা আছে সেটা কি আমরা প্রথমে ক্রেডিট দিকে বসাবো। এখানে টু সাবস্ক্রিপশন আছে, তো এটাকে আমরা ক্রেডিটে ট্রান্সফার করে দেবো। এটাকে যেন তোমরা আবার ক্রেডিট দিকে টু সাবস্ক্রিপশন বলে বসিয়ে দিওনি, সব এক হবে বলে। আমরা সবাই জানি যে যখন ডেবিট থেকে ক্রেডিটে যাবে সেটা টু থেকে বাই হয়ে যাবে, তো সেটাই হবে। তো সাবস্ক্রিপশন এই যে আছে এটাকে বাই সাবস্ক্রিপশন বলে বসিয়ে দেবে। আর এই অ্যাকাউন্টটা পারলে দুটো করে কলাম করবে। আমার এখানে জায়গা শর্ট বলে আমি একটা করে কলাম করেছি, কারণ কোন একটা ট্রানজাকশনস এর সাথে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। যেমন এই যে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনের সাথে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট এখানে দেওয়া আছে যেটাকে আমার করতে হবে। তো তার জন্য কি হবে, দুটো করে কলাম করতে হয়। তোমরা এটা যখন পরীক্ষার অঙ্ক বা যখন বইয়ের অঙ্ক করবে এটা অবশ্যই মাথায় রাখবে। তো সাবস্ক্রিপশন যেহেতু এখানে দুটো মানে আরো একটা অ্যাডজাস্টমেন্ট সাবস্ক্রিপশনের সাথে আছে এই যে অ্যাডিশনাল ইনফরমেশনে, সেই জন্য আমরা এটাকে ডাইরেক্ট বাইরের কলামে বসাতে পারবো না যদি এটা দুটো কলাম মেনটেন করো। তো প্রথমত সাবস্ক্রিপশনটাকে আমরা এইখানে বসাতে হবে, আমাদেরকে এখানে বসাতে হবে 6,60,000। এই যে 6,60,000 অ্যামাউন্টটা দেওয়া আছে এটাকে আমরা ফার্স্ট কলামে বসালাম। এর সাথে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকতো আমরা ডাইরেক্ট বাইরের কলামে বসাতাম। তো এবার দেখো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আছে, সেটা যেহেতু এটা রিসিভ আছে সেই জন্য এখানে ইনকামে হবে। তো এখানে বাই, এটা একটু ছেড়ে করবে কারণ হচ্ছে সাথে যেহেতু অ্যাডজাস্টমেন্ট গুলো আছে। তো এখানে বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, মানে আমি কোনো ইনভেস্টমেন্ট করেছি কোনো ব্যাংক বা যেখানেই বলো না কেন সেখান থেকে আমি ইন্টারেস্টটা পাচ্ছি। তো এখানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা অ্যামাউন্ট দেওয়া আছে, 40,000 টাকা দেওয়া আছে। এটা এবারে দেখতে হবে যে এর সাথে কোনো এই লেনদেনটার সাথে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন বা কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। যদি না থাকে আমরা ডাইরেক্ট বাইরের কলামে বসিয়ে দেবো। তো এর সাথে আমি খুঁজে দেখলাম যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টের সাথে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন নেই। তো সেই জন্য আমি কি করব, একবারে ডাইরেক্ট বাইরের কলামে বসিয়ে দেবো। সেটা এরকম 40,000 একবারে বাইরের কলামে বসিয়ে দিলাম। যদি এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকতো একইভাবে সাবস্ক্রিপশনে যেমন এখানে বসিয়েছিলাম এটাকেও আমাকে এখানে বসাতে হতো। এবার এই দিকে আর কিছু নেই, রিসিভ দিকে বা ডেবিট দিকে আর কিছু নেই। এবার পেমেন্ট বা ক্রেডিট দিকটা একটু দেখো। তো একইভাবে যেমন রিসিভ গুলো ইনকামে গেল, এই পেমেন্টটা এক্সপেন্ডিচারে আসবে। আর যেহেতু বাই আছে এবং ক্রেডিট থেকে ডেবিট হচ্ছে সেই জন্য এগুলো 2 হয়ে যাবে। তো এখানে 2 হয়ে যাবে, 2 স্যালারিজ। এবার যে 3,30,000 আছে এটা এখানে বসে যাবে। আরো একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, এই যে ফর দা ইয়ার এন্ডেড আছে এই ডেটটা কি রকম বসাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের ডেট আছে 31/3/17। তো এখানেও একইভাবে তোমরা 31/3/17 বসাবে, মানে কোন অ্যাকাউন্টিং ইয়ারের শেষের তারিখ। আর ইন দা বুকস অফ, এবার যে কোম্পানির আন্ডারে তোমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা করছো সেখানে এই জায়গাটায় সেই তার নামটা বসিয়ে দেবে। এবার স্যালারিজ দেখো, স্যালারিজ এর সাথে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন। তো সেই জন্য আমি এখানে বসাতে পারবো না, ডবল কলাম এই জায়গাটায় আমি কিছু বসাতে পারবো না। সেই জন্য আমাকে কি করতে হবে না, ফার্স্ট কলাম এইখানটায় বসাতে হবে। এই যে 3,30,000 দেওয়া আছে এটাকে আমার এইখানটায় বসাতে হবে। এবার এর সাথে যা যা অ্যাডজাস্টমেন্ট হবে ক্যালকুলেশন করার পর আমরা বাইরের কলামে বসাতে পারবো। এরপর দেখো স্পোর্টস ইকুইপমেন্ট। স্পোর্টস ইকুইপমেন্ট বলতে কোনো ক্রীড়ার জন্য কোনো কি বলবো কোনো উপকরণ লেগেছে, কিনতে লেগেছে, তো সেই জন্য এটা হয়েছে, এই খরচাটা হয়েছে। তো পেমেন্ট যেহেতু আছে সেই জন্য এইটা এই জায়গাটায় বসিয়ে দিলাম 2 স্পোর্টস ইকুইপমেন্ট। এই যে 4 লাখ টাকা দেওয়া আছে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। সরি 4 লাখ টাকার। এবার স্পোর্টস ইকুইপমেন্টে যেহেতু কোনো অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাডজাস্টমেন্ট নেই সেই জন্য আমরা কি করব, একবারে ডাইরেক্ট বাইরের কলামে বসিয়ে দেবো 4 লাখ। আশা করছি এত পর্যন্ত বুঝতে পেলে। এত পর্যন্ত না বোঝার কিছুই নেই, এগুলো একেবারেই কমন সেন্স। রিসিভ গুলো ইনকামে চলে যাবে আর পেমেন্ট গুলো এক্সপেন্ডিচারে চলে যাবে। এবার মেন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মেন যে জায়গাটা সেটা হচ্ছে যে এর সাথে যে অ্যাডজাস্টমেন্ট গুলো থাকে সেগুলো তোমরা বেশিরভাগ সময় ভুল করে ফেলো।
তো তার জন্য আমার দুটো অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে এবং সেটা কি আমি করব। অ্যাডজাস্টমেন্ট করার আগে আমি একটা তোমাদেরকে বলে রাখি, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে সব সময় যে কোনো লেনদেন হোক, সব সময় যেই ইয়ারের অ্যাকাউন্টিং ইয়ারের আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করছি, শুধু সেই অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্টিং ইয়ারের অ্যামাউন্টটাই ধরা হবে। এরকম অনেক সময় তোমরা দেখতে পাবে যখন তোমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে যাবে, যে স্যালারির সাথে আগের বছরের পরের বছরের নানা রকমের অ্যাডভান্সলি কিছু পে করেছি বা পরে আগের বছরে কিছু দিইনি, এরকম সব ঢুকে আছে। তো সেগুলোকে কি করতে হবে, তোমাকে সেই লেনদেনটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। মানে শুধুমাত্র অ্যাকাউন্টিং ইয়ারের নিট অ্যামাউন্টটাই আমরা কিন্তু সব সময় এই সেকেন্ড কলামে বসাবো। এবার দেখো এখানে, দ্য ক্লাব হ্যাড রিসিভড 20,000 টাকা ফর সাবস্ক্রিপশন ইন 2015-16 ফর 2016-17। আমরা কত অ্যাকাউন্ট করছি, 2016-17। আর যেহেতু অ্যাকাউন্টিং ইয়ারের কোনো একটা অ্যামাউন্ট অন্য বছরের সাথে অ্যাড হয়ে আছে, সেই জন্য কি করব, আমরা এই যে 20,000 টাকা দেওয়া আছে এটা আমরা সাবস্ক্রিপশনের সাথে অ্যাড করে দেবো। যদি এরকম হতো যে আমরা 2016-17 অ্যাকাউন্টিং ইয়ার মেনটেন করছি, 20,000 টাকা আমরা পরের বছরের জন্য দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে সাবস্ক্রিপশন থেকে কিন্তু আমাকে লেস করতে হতো। সব সময় অ্যাকাউন্টিং ইয়ারের যতটুকু সাবস্ক্রিপশন দরকার সেইটুকু, এবং যতটুকু সাবস্ক্রিপশন রিসিভ করবে ততটুকু সাবস্ক্রিপশনই কিন্তু হবে। মানে আগের বছরে পরের বছরের জন্য যদি কিছু পাওয়া যায় সেটাকে কিন্তু বাদ দিতে হবে। তো এক্ষেত্রে যেহেতু 2016-17 আমরা অ্যাকাউন্ট করছি এবং তার আগেই আমরা পেয়ে গেছি, সেই জন্য আমরা এটাকে অ্যাড করে দেব। তো এখানে অ্যাড কি বলে বসবে, ইনকার্ড বলে বসবে, মানে হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সলি যদি আমরা কিছু পেয়ে থাকি সেটাকে আমরা ইনকার্ড বলি। তো এক্ষেত্রে 20,000 টাকা অ্যাড হয়ে যাবে। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের এইটাই মানে আসল জিনিস, তুমি কিভাবে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট করছো, অ্যাডজাস্টমেন্টের উপরই তোমার অঙ্কটা ডিপেন্ড করছে যে তুমি ঠিক করবে না ভুল করবে। তো এটা যদি অ্যাডলেসে যদি তোমাদের গন্ডগোল হয়, পুরো অঙ্কটাই তোমাদের শেষ হয়ে যাবে। তো 6,60,000 আর 20,000 এই দুটো যোগ করে হচ্ছে আমার 6,80,000। একবার এটা বাইরের কলামে বসবে যোগ করার পর। এরপর দেখো আরো একটা অ্যাডজাস্টমেন্ট আছে স্যালারির সাথে। বলা হয়েছে যে স্যালারি হ্যাড বিন পেইড অনলি ফর 11 মাস। আমার অ্যাকাউন্টিং ইয়ার 12 মাসে, কিন্তু আমার 1 মাসের এখনো পেতে বাকি আছে। তো পেতে যখন বাকি আছে এবং সেটা অ্যাকাউন্টিং ইয়ারেরই প্রাপ্য, সেই জন্য কি হবে না, অ্যাড হয়ে যাবে, যেহেতু এটা অ্যাকাউন্টিং ইয়ারেরই বাকি আছে। অ্যাড আউটস্ট্যান্ডিং বলে বসবে। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া, মানে যেটা আমরা পাইনি বা পেতে বাকি আছে। তো সেই 11 মাসের জন্য এবার এটা কিভাবে তোমরা ক্যালকুলেশন করবে 11 মাসের জন্য, এই যে 3,30,000 আছে এটাকে তোমরা 11 দিয়ে ভাগ করে দাও। 30,000 আসছে, এই 30,000 অ্যাড করার পর 3,30,000 এর সাথে অ্যাড করার পর যেটা হবে সেটাকে আমরা বাইরের কলামে বসাতে পারবো। তো এটা 3,60,000 হচ্ছে। তো আমার যা কিছু অ্যাডজাস্টমেন্ট, যা কিছু রিসিভ পেমেন্ট, যা কিছু বসানো ছিল সমস্ত কিছু বসানো হয়ে গেছে। এবার আমাকে দেখতে হবে কোন দিকটা বেশি আছে, আমার ডেবিট দিক বেশি আছে না ক্রেডিট দিক বেশি আছে। যেই দিকে কম হবে বেশি দিকটা থেকে অ্যামাউন্টটা ট্রান্সফার করতে হবে এবং সেটা ক্যাপিটাল ফান্ডে ট্রান্সফার করতে হবে। তোমরা সবাই জানো যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করার সময় নিট প্রফিট বা নিট লস বেরোয়। তো সেই নিট প্রফিট বা নিট লসটাকে আমরা ক্যাপিটালে পরবর্তীতে ট্রান্সফার করি। যেই দিকে কম হবে সেই দিকটাকে আমরা বলবো সারপ্লাস বা ডেফিসিট। যদি ডেবিট দিকে কম হয় এবং ডেবিট দিকে যে অ্যামাউন্টটা আসবে সেটাকে আমরা বলবো সারপ্লাস। আর যদি ক্রেডিট দিকে অ্যামাউন্ট কম হয় ডেবিট দিকে বেশি হয়, তো ক্রেডিটের ঘাটতিটাকে আমরা বলবো বাই ডেফিসিট। এবার দেখো এই অঙ্কটায় আমার তো মনে হচ্ছে যে ডেবিট দিকটাই বেশি আছে। তো ডেবিট দিকটা আগে আমাকে যোগ করতে হবে, সেটা কত, 4 লাখ আর 3,60,000, এই দুটো যোগ করে হচ্ছে 7,60,000। তো এই 7,60,000টাকে আমরা ক্রেডিট দিকে ট্রান্সফার করব। এবার এই 7,60,000 থেকে ক্রেডিট দিকে যে ঘাটতিটা হচ্ছে সেটাকে আমরা বাই ডেফিসিট বলে বসাবো, আর ব্র্যাকেটে লিখে দেবো ট্রান্সফার টু ক্যাপিটাল ফান্ড
একইভাবে যেমন তোমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করো এবং সেই নিট প্রফিট বা নিট লসটা তোমাদেরকে ক্যাপিটালে পড়ে যোগ করতে হয়, একইভাবে এটাও সেম জিনিস। তো এবার যে ঘাটতিটা হচ্ছে সেটা দেখো, সেটাকে আমরা ডেফিসিট বলবো। যে ঘাটতিটা হচ্ছে ডেফিসিটটা সেটা হচ্ছে 40,000 টাকা। তো এই 40,000 কি হবে, যখন অমুনাফাভোগী প্রতিষ্ঠান ব্যালেন্স শিট প্রস্তুত করবে তার ফিনান্সিয়াল কন্ডিশনটা জানার জন্য, তো সেক্ষেত্রে ক্যাপিটালের সাথে এই ডেফিসিট যেটা আছে 40,000 টাকা এটা অ্যাড হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে কিছু উপকৃত হলে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে।